This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। আজকের বড় খবর, এসএসকেএমে চালু হলো নতুন উডবান ওয়ার্ড। শুধু ভিআইপি নন, সামান্য অর্থে পরিষেবা সবার জন্যই। 102টি কেবিন থাকছে, 8টি স্যুট। নতুন এই উডওয়ার্ডে মিলবে 4টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বীমা পরিষেবাও। নতুন উডবান ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দ্বিতীয় ব্রেকিং, জিএসটি সংস্কার, দুধের দাম কমাচ্ছে মাদার ডেয়ারি। বড় খবর আজকের, ট্রেডটা প্যাকের দাম লিটারে 2 টাকা কমাচ্ছে মাদার ডেয়ারি। পলি প্যাকেট জাত দুধের দাম অবশ্য একই থাকছে। মাদার ডেয়ারির ঘি, পনির, মাখন, আইসক্রিমের দামও কমছে বলে খবর। আজকে 3 নম্বর ব্রেকিং, আরো একটা বড় খবর, এমএলএ কে নোংরা জমা জলে নামিয়ে বিক্ষোভ। কাদা জলে নামতে হলো ডোমজুড়ে তৃণমূল বিধায়ককে। হাওড়া সাপুইপাড়া পঞ্চায়েত এলাকায় জমা জলে ক্ষোভ চরমে ওঠে বাসিন্দাদের মধ্যে। 4 নম্বর ব্রেকিং, শান্তিপুর পুর এলাকায় বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক। ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলায় লিখতে হবে সাইনবোর্ড। বাংলা সাইনবোর্ড লেখার নির্দেশিকা শান্তিপুর পুরসভার। সিগনিফিকেন্ট, স্থান মাহাত্ম রয়েছে। 5 নম্বর ব্রেকিং, মিমির পর ইডি দপ্তরে হাজিরা অঙ্কুশের। বেআইনি বেটিং অ্যাপ তদন্তে অঙ্কুশকে তলব করা হয়, তবে হাজিরা দিলেন না অভিনেত্রী উর্বশী রাউতেলা। 6 নম্বর ব্রেকিং, প্রাক্তন স্টার ক্রিকেটার যুবরাজ সিংকেও ডেকে পাঠিয়েছে ইডি। 23শে সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে হবে যুবরাজকে। 22 তারিখ যেতে হবে রবিন উথাপ্পাকে। 24শে সেপ্টেম্বর অভিনেতা সোনু সুদকে তলব করেছেন ইডি আধিকারিকরা। 7 নম্বর ব্রেকিং, পুরীতে ফের গণধর্ষণের অভিযোগ। পুরীর ঝাউবনে তরুণীকে 3 অভিযুক্ত গ্রেপ্তার, বাকিদের খোঁজ চলছে। বড় খবর আজকের। 8 নম্বর ব্রেকিং, পশু চুরিতে বাধা, গোরখপুরের ছাত্র খুন। আরো একটা বড় খবর, নিট পড়ুয়াকে গাড়িতে তুলে গুলি পশু চোরদের। ভেবে দেখুন একবার, 4 কিলোমিটার দূরে দেহ ফেলে দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীর তাণ্ডবে ফুঁসছে যোগীর খাস তালুক। সিগনিফিকেন্ট। 9 নম্বর ব্রেকিং, পুজোর আগেই বেতন দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের কর্মী যারা রয়েছেন তাদের জন্য খুশির খবর। 26শে সেপ্টেম্বর বেতন কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সুকান্ত মজুমদারের। আজকে 10 নম্বর ব্রেকিং, এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। 90,000 টাকার বন্ডে জামিন পার্থর, তবে জামিন পেলেও জেল মুক্তি হচ্ছে না পার্থর। প্রাথমিক দুর্নীতি মামলা ঝুলে আছে হাইকোর্টে। মমতা ব্যানার্জিকে যেতে হবে 26, এইটুকু আমি আপনাকে বলে দিলাম। আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে 10টা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন, যারা লুক বদল করেছে তাদের নাম। একটা ইয়াংস্টার এত স্মার্ট একটা ছবি দিয়েছে জিম করতে করতে। রাজনীতির নিউ ইস্যু, একদম হালফিলের ইস্যু, নতুন ইস্যু, গরম ইস্যু, নিউ লুক। ঘামে ভেজা শরীর, পেশিবহুল হাত, ট্রাইসেপস, বাইসেপস, জিমের মিরর সেলফি মুহূর্ত ভাইরাল। কার বলুন তো? শনিবার ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখিয়েছিলাম আপনাদের ভিডিও ব্রেকিংয়ে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল। আর আজ বিরোধী দলনেতা খোঁচা দিলেন, নিউ খোঁচা, নিউ লুকে নিউ খোঁচা। নাম করেননি বটে, কিন্তু বুঝতে বাকি থাকছে কি নিউ লুকে রাজনীতির নিউ খোঁচাটা ঠিক কাকে। সাদা ভেস্ট, হাতে জিম গ্লাভস, নিউ লুকে শাসকের নাম্বার 2। শনিবার ইনস্টাগ্রামে নিজের জিম সেলফি পোস্ট করতে মুহূর্তে ভাইরাল। নিউ লুকে ভাইরাল শাসক সেনাপতি। সোমবার ক্যামাক স্ট্রিটে পুরুলিয়া দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন সুব্রত বক্সীও। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিউ লুকের ছবি উপহার দেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। দলের সেনাপতির শরীরচর্চার ছবি দেখে অনুপ্রাণিত তৃণমূলের নেতাকর্মীরা।
দলের নাম্বার 2 ফিটনেস সচেতন। দলের সুপ্রিমোর মুখেও বারবার ফিটনেসের বার্তা। আমি হাঁটি, আমার ব্রেন হাঁটে, হাঁটে না দৌড়ায়। আমার নবান্নের ঘরটা কতটুকু, এই যে দেখছেন এত বড় স্টেজে, এত বড়ও নয়, এর আপনি 2/3 করুন পেছনটা বাদ দিয়ে, এইটুকু। কিন্তু আমার একটা গোল টেবিল আছে ফাইল রাখার জন্য, আমি ওইটুকু ঘুরে ঘুরেও এখানে আসার আগে 25,000 স্টেপ হেঁটে এসেছি। আর এবার জিম সেলফি পোস্ট করে দলীয় কর্মীদের ফিটনেসের বার্তাই দিতে চাইলেন দলের নাম্বার 2। মমতা ব্যানার্জিকে যেতে হবে 26, এইটুকু আমি আপনাকে বলে দিলাম। কোনো শক্তি নেই উনাকে এই নির্বাচনে রক্ষা করে। গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা। আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া, ক্যামেরা ছাড়া, সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে 10টা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন, যারা লুক বদল করেছে তাদের নয়। দেখুন, এটা কোনো হাস্যকর কথাবার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটা, একটা ইয়াং স্টার, তরুণ তুর্কি নেতা, আমাদের সেনাপতি, তো তার ছবি এত একটা স্মার্ট লুকিং একটা ছবি, তো সেটাও নিতে পারছে না বিজেপি। তো তাদের যখন ব্যায়াম করার অদ্ভুত অদ্ভুত ছবিগুলো আসে, তো তখন সেইগুলো কি হয় দেখে। রাজনীতির তরজায় ফিটনেস, কখনো নিউ লুক, কখনো আবার স্লিম। মানুষ এখন আর পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চাইছে না। পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট, তার শরীর এবং তার হেভিওয়েট দুর্নীতি সম্পর্কে মানুষ অবহিত। অনেক তো গল্প চলছে, কিন্তু যারা স্লিম, যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, যারা তালিকাগুলো পার্থ চট্টোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছিলেন, তারা কোথায় যাবে? অভিষেকের ছবিটা দেখে হই হই করে লোকে স্বাগত জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আর বিজেপি নেতাদের অদ্ভুত অদ্ভুত ভঙ্গিমায় আসন করার চেষ্টার ছবি দেখে দিলীপ ঘোষ নন, লোকে হাসাহাসি করে। তো অভিষেকের এই ছবিতেই এই তো ট্রেলার। তাহলে পিকচার আভি বাকি হ্যায়। যারা লুক বদল করেছে তাদের নয়। পশ্চিমবাংলায় একটা প্যান্টকে 3 বার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক, ক্রোড়স। আপনি যেকে জিজ্ঞেস করুন যে রাজ্যে 2,15,00,000 বেকার, 9 বছর পরে এসএসসির পরীক্ষা হয়, তাও সুপ্রিম কোর্টের নির্দেশে। এই রাজ্যে মানুষ পরিবর্তন চায়, এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায়। অভিষেক ম্যাচিওর লিডার, কিন্তু ইয়াংস্টার, জিম করতে করতে একটা স্মার্ট ছবি দিয়েছি, তাতেই অনেকে জ্বলে গেল, বানর লাগাচ্ছে। কারা সমালোচনা করেছে? যারা দল চেঞ্জ করেছে, নানা রকম মামলা, দল চেঞ্জ, তারা লুক চেঞ্জের সমালোচনা যেন না করে। রাজনীতির নিউ ইস্যু, এবার আর এক ইস্যু। গতকাল তৃণমূলের বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যেমন জেলাবাড়ি বৈঠক করছেন আর কি 2026-এর জন্য রুটিন বৈঠক, ঠিক সেখানেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই উপহার তুলে দিয়েছেন কেষ্টমণ্ডল, অনুব্রত মণ্ডল। এই যে ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের, সেই ছবিটাই কাঠের ফ্রেমে বাঁধিয়ে অভিষেকের মূর্তি। তৃণমূল সুপ্রিমোর ঘনিষ্ঠ হিসেবেই অনুব্রতর পরিচিতি বরাবরের। অনুব্রত কখনোই, এত বছর তৃণমূল বিট কভার করেছি, রাজনীতি কভার করেছি, বহু জেলা কভার করেছি, বীরভূম তো বারবার কভার করতে করতে পচে গেছে। কখনো দেখিনি যে অনুব্রত মণ্ডল তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভজনা করছেন, কিন্তু এবার শুরু করলেন। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বন্দনায় কোনো রকম কসুর রাখছেন না কেষ্টমণ্ডল। সময়ের সঙ্গে বীরভূমে কেমিস্ট্রি তো বদলেছে না। দেখুন, অভিষেক এবং দলের কেমিস্ট্রিও বদলাচ্ছে। অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কাজল শেখ, অর্থাৎ এই যে সাপে নেউলে বলা হয় কেষ্ট আর কাজল, তাদের মধ্যে অভিষেকের ঘনিষ্ঠ বরাবর কাজল শেখ। হারানো জমি পুনরুদ্ধারের আশা কিন্তু ক্ষীণ কেষ্টর, তবুও আনুগত্য প্রদর্শনে কসুর করছেন না অনুব্রত। নেতাকে তাঁরই মূর্তি উপহারে এই ইঙ্গিত, একে বলে গঙ্গা জলে গঙ্গা পুজো। বীরভূম জেলায় আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব, কোনো মত পার্থক্য নেই। অভিষেক ব্যানার্জি খুব ভালো বক্তা,
অস্বীকার করা যায় না, সত্যি ঘটনাটা বলতে হয়। অনুব্রত মণ্ডল কার মূর্তি কাকে তুলে দেবে তাদের বিষয়, তো মূর্তিটা খুব সিম্বলিক। একজন সিনিয়র জেলা, আমাদের অনুব্রত মণ্ডল একজন সিনিয়র নেতা, বৈঠক হচ্ছিল জেলার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুন্দরভাবে একটা উপহার দিয়েছেন, এর মধ্যে অন্য বার্তার কি আছে? তো খুব ভালো। সাধারণত দেখেছি বিভিন্ন নেতাদের মূর্তি মৃত্যুর পরেই তৈরি হয়, মৃত্যুর আগে তো তৈরি হয় না। এখন ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মৃত্যুর প্রতীক কিনা আমি জানি না। তিনি আমাদের দলের সেনাপতি এবং সেই বৈঠকে সিনিয়র নেতারা রয়েছেন, তো তারা যদি যে জেলা থেকে এসছেন খুব সুন্দর করে উপহার দিয়েছেন, তাই নিয়ে এই অপব্যাখ্যার মানে কি বা জল্পনারই বা মানে কি? অভিষেক ব্যানার্জি ভালো বক্তা, কথাবার্তা শুনবেন, ভালো লাগবে। আমাদেরকে বিএলও দায়িত্ব দিয়েছে। একটাও তৃণমূলের নেতা, একটাও তৃণমূলের পঞ্চায়েত কারা বিএলও থাকবে না। বিজেপি যদি 3 থেকে 77 হতে পারে, তাহলে 77 থেকে 177 হবে না কেন? এই প্রশ্নটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সমীকরণই এখন স্টেপ বাই স্টেপ কষে দেখছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা রাজনীতির সিঁড়ি ভাঙা অঙ্ক কষছেন তিনি। সেই অঙ্কেই বিএলও নিয়ে পড়েছেন শুভেন্দু। জেলার বিএলও তালিকায় তৃণমূল নেতাদের নাম খুঁজে বেড়াচ্ছেন শুভেন্দু, পেয়েও যাচ্ছেন। মেদিনীপুরের 183 নম্বর পার্টে শঙ্কর মাঝির নাম পেয়েছেন শুভেন্দু অধিকারী। শঙ্কর একজন শিক্ষাকর্মী, পাশাপাশি রাজনীতিরও মানুষ। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শঙ্কর, মানে সক্রিয়ভাবেই রাজনীতিটা করেন শঙ্কর। সেই শঙ্কর জানা, তৃণমূল নেতা শঙ্কর জানা কি করে বিএলও তালিকায় ঢুকে পড়লেন? এটা তো সরকারি অফিসার হতে হয়। আমাদেরকে বিএলও দায়িত্ব দিয়েছে। আমার 9 নম্বর ওয়ার্ডের 183 নম্বর পার্টের আমি ভোটার, সেই কারণেই আমাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু তারা হয়তো জানে না যে আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত এবং জেলা কমিটির সেক্রেটারিও আছি। যেটা আমরা অভিযোগ করেছিলাম সেটা আজকে প্রমাণিত হয়েছে যে তৃণমূল নেতারা বিএলও লিস্টে তাদের নাম রেখে ফেক ভোটার, ভুয়ো ভোটার, মিসিং ভোটারদেরকে কাজে লাগিয়ে ভোটের সময় ছাপ্পা দেওয়া, বুথ জ্যাম করা এবং ভোট যে চুরি করা, সেই বিদ্যা করে থাকে। তারা কেন দিয়েছে বা আমাদের এইরকম পদ থাকলে আমাদের সেই দায়িত্ব করা যাবে কিনা বা কি ব্যাপার আমরা বলতে পারবো না। আমি ডিএমকে বলবো, এসডিওকে বলবো, এই ধরনের দাগি তৃণমূল নেতা যারা বিএলওর তালিকায় থাকা উচিত নয়, তাদেরকে অবিলম্বে তালিকা থেকে প্রসারিত করুন। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা বলে আমরা জানি। যদি এরকম জিনিস হয়ে থাকে এটা তো ঠিক না, তাদেরও জানা উচিত। এটা এনকোয়ারি একটা কমপ্লেন এসছে, যে কোনো কমপ্লেন আসলেই আমরা এনকোয়ারি করি। এক্ষেত্রেও সেটা এনকোয়ারি করে দেখা হবে এবং তার যদি তেমন কিছু সত্যতা পাওয়া যায়, যেটা কমিশনের যেমন ইনস্ট্রাকশন থাকবে, সেভাবে আমরা অ্যাকশন নিই না। বিজেপির অভিযোগ শঙ্কর মাঝি নিজেও অস্বীকার করতে পারছেন না, শুনলেনই তো আপনারা। কিন্তু তিনি দায়টা দিচ্ছেন নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে। কিন্তু বিজেপি জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়ে চিঠি লেখার আগে শঙ্কর মাঝি কেন নিজে থেকে সরে দাঁড়ালেন না? তিনি তো নিশ্চয়ই জানতে পেরেছিলেন যে বিএলও তালিকায় তার নাম আছে। বিজেপির অভিযোগের জন্য অপেক্ষা করছিলেন শঙ্কর। এসডিওর কথাও শুনেছেন, আপনাদের শোনালাম আমরা। তিনি বলছেন কমিশনের নিয়ম মতো কাজ হবে, সেক্ষেত্রে শঙ্কর মাঝিকে সরাতেই হবে। আর কত শাসক নেতার নাম বিএলও তালিকায় ঢুকে রয়েছে এটা কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। এটা কি নির্বাচন কমিশন খুঁজে বের করে দেবে, নাকি বিজেপি কবে তালিকা ধরিয়ে দেয়, বা অন্য কোনো বিরোধী দল বা অন্য কেউ, কোনো থার্ড পার্টি কবে তালিকা ধরিয়ে দেয়, তার জন্য অপেক্ষা করবেন তৃণমূলের নেতারা। কাজটা কিন্তু সহজ হয়ে যাবে কমিশনের যদি অন্যরা ধরিয়ে দেয় তাড়াতাড়ি। কমপ্লেনের কপি রেডি করে পার্টি অফিসে জমা করাতে হবে ইমিডিয়েট। কোনো তৃণমূল, যেরকম আসানসোলে তৃণমূলের পৌরসভার প্রার্থী বিএলও হয়েছিল, চেঞ্জ করতে বাধ্য হয়েছে। তালিকায় তৃণমূল নেতার নাম বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে। বলা হচ্ছে যে শঙ্কর মাঝি মেদিনীপুরের বলতে পারবো না। একটাও তৃণমূলের নেতা, একটাও তৃণমূলের পঞ্চায়েত তারা বিএলও থাকবে না। আমরা লিস্ট ধরে ধরে স্কুটিনি গ্রাম টু গ্রাম করছি, আমরা করতে দেব না।
এসআইআর হবে, মমতা যাবে। পুজোর পর এসআইআর যে হচ্ছেই এটা কিন্তু নিশ্চিত। কমিশন ঘোষণা করে দিয়েছে গোটা দেশেই হবে, এটা কোনো ব্যতিক্রম নয়। রাজ্যের শাসক সুপ্রিমো চান বা না চান, বিহারে যেমন হয়েছে এখানেও হবে। যদি না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বেঁকে বসে এবং সুপ্রিম কোর্ট যদি খারিজ করে দেয় তাহলে সেটা অন্য প্রশ্ন। বঙ্গের পদ্ম শিবিরে এসআইআর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সল্টলেকে বিজেপির দফতরে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা নির্দেশ দিয়েছেন তার দলকে বিএলও তালিকা থেকে তৃণমূল নেতাদের নাম খুঁজে বের করতে হবে একটা একটা করে। এটা শুভেন্দুর তার দলের প্রতি নির্দেশ। নেতা কর্মী কার কি ভূমিকা হবে ধরে ধরে এখন সেই পাঠ দিচ্ছেন শুভেন্দু। শুভেন্দুর নিজের কথায়, বিজেপির বাংলা জয় না হলে বৃত্ত সম্পূর্ণ হবে না। শ্যামাপ্রসাদের মাটিতে পদ্ম ফোটাতে বাড়তি 5% টার্গেট শুভেন্দু অধিকারীর। অনেকদিন ধরেই বলে আসছেন যে 40% এখনও সেই অঙ্কেই তিনি মশগুল। 40 থেকে 45% হবেই, এটা তার আশা। পালা বদলের ফর্মুলা বিএলও থেকেই শুরু করতে চাইছেন শুভেন্দু। বিএলওর তালিকা থেকে যদি তৃণমূলের নেতাদের সরিয়ে ফেলা যায় তাহলে বিজেপির কি অ্যাডভান্টেজ? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, বৃত্ত সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না? যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40% গিয়ে দাঁড়ায়, তো 40% ভোটটা কেন 45% করা যাবে না? এই কথাগুলো আমরা 21 সালেও শুনেছিলাম। আব কি বাত 200 পার, ওটা 77 হয়েছিল, সেইটা এখন 60-এ দাঁড়িয়ে, ভোটের আগে ওটা 40-এ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ভোটের পর 30 পৌঁছবে না। বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য বিজেপির যে কজন এমএলএ লাগবে সেই এমএলএ বিজেপি এবার পাবে না সম্পূর্ণভাবে। তাই তারা এই ধরনের বিভ্রান্তিকর কথা বলছে, তো যুগে যুগে বলেছে। নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস, এই ভাবনাই এখন দুঃস্বপ্নের মতো তারা করছে মালদার ভূতনিকে। মালদার রতুয়ার যে রিং বাঁধ আপনাদের আমরা দেখিয়েছিলাম কিছুদিন আগে, এই বর্ষার সূচনায় সেই বাঁধ ভেঙে গিয়েছিল। একেবারে নতুন বাঁধ, 2 মাসেই ধুয়ে গেল নতুন রিং বাঁধ। প্রায় 6 কোটি টাকা জলে চলে গেল। উন্নয়নের 6 কোটি টাকা একদম জলে মিশে গেল। রিং বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে পশ্চিম রতনপুরে, জল ঢুকছে ভূতনির সংরক্ষিত এলাকাতেও। 2 মাসেই এই রিং বাঁধ ভেঙে গেল, প্রায় 6 কোটি টাকা জলে। দায় কে নেবে? গঙ্গার জলের তোরে এবার রতুয়ায় ভাঙল রিংবাঁধ। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের পশ্চিম রতনপুরে রিংবাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করেছে। মাস 2 আগেই তৈরি হয়েছিল এই রিংবাঁধ। রতুয়ায় 2 মাসেই ভাঙল রিংবাঁধ, প্রায় 6 কোটি টাকা জলে। রিংবাঁধ ভেঙে জল ঢুকছে রতুয়া 1 নম্বর ব্লকের কিছু এলাকা সহ ভূতনির সংরক্ষিত এলাকাতেও। আমরা তখনই বলেছিলাম 50 থেকে 100 মিটারে বাঁধ হচ্ছে, এই বাঁধ টিকবে না, গঙ্গা গর্ভে চলে যাবে, একটু দূরত্ব মেনটেন করে বাঁধ দেওয়া হোক। সেচ দপ্তর শুনতে চায় না, যারা বলেন তাদেরকে পুলিশের ভয় দেখানো হয়। সেচ দপ্তর ও চোর তৃণমূলের নেতা মন্ত্রীরা ভূতনিতে লুটরাজ চালাচ্ছে। আজকে আবার পশ্চিম রতনপুরের সেই সেচ দপ্তরের বালির বস্তার বাঁধ ভেঙে গিয়ে হু করে ভূতনির 3টা অঞ্চলে জল হচ্ছে, পুনরায় প্লাবিত হচ্ছে। রিংবাঁধ ভাঙার পর প্রশাসনিক বৈঠক ডাকেন জেলা শাসক। সেখানে প্রশাসন ও সেচ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। সেচ দপ্তরের উপরে ক্ষোভ তো সবারই রয়েছেন, কেননা ওখানে প্রত্যেকবার ওই রিং বাঁধের কাজ আর বস্তার কাজ আমরাও বিরক্ত হয়ে গেছি। আমাদের ম্যাডামের নির্দেশ আছেন, আমাদের এমএলএর নির্দেশ আছেন যে এবার যাতে আরসিসি ঢালাই বা বোল্ডার এইরকম কিছু একটা করা হোক। আমাদের জেলা শাসকও সেই আশ্বাস দিয়ে গেলেন আর কি। আমরা এরপরে আবার রিভিউ মিটিং করব, যা যা দরকার হয় জনসাধারণের পাশে আমরা থাকবো। জল ঢুকছে হু হু করে, প্লাবিত ভূতনির বিস্তীর্ণ এলাকা। একদিকে গঙ্গা, অন্যদিকে ফুলহার। দুর্ভাবনায় ভূতনি। মাস আড়াই আগে ভূতনির চণ্ডীপুরে ফুলহারের জলের তোরে বাঁধ ভেঙে বিপত্তি। জুন মাসে মানিকচকে ভাঙল বাঁধ। 5 মাসেই নতুন বাঁধের দফা রফা। 1,35 লক্ষ টাকা জলে। মাস ঘুরছে আর বাঁধ ভাঙছে, কখনো গঙ্গার, কখনো ফুলহারে। সেদিন ষড়যন্ত্রের তত্ত্বের কথাই ছিল মানিকচকের বিধায়কের মুখে। কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা
রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। সেদিন বাঁধ ভাঙল মানিকচকের চণ্ডীপুরে, এবার রতুয়ার পশ্চিম রতনপুরে। বাঁধ ভেঙে জল যন্ত্রণা চলবেই। এবং 5.5 কোটির বাঁধ, আর এদিকে দক্ষিণ চণ্ডীপুরে প্রায় 1,35,00,000 টাকার বাঁধ, সব হচ্ছে যে গঙ্গা গর্ভে আর ফুলওয়ারের নদীর গর্ভে চলে গেল। টাকা লুটছে, আত্মসাৎ করছে সেখান থেকে। ভুতনিবাসীর দুঃখ দুর্দশার কথা তাদের চোখে পড়ে না, চোখে পাট্টি বেঁধে দিয়েছে ওরা, চোখে ছানি পড়েছে। কারণ একটা উদ্দেশ্য, লুটরাজ চালানো, সেখান থেকে কামাই করা, ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা, আর সেই বালির বস্তার বাঁধ বালি সকালবেলা ফেলে রাতের বেলা তুলে দেয়। বারবার বাঁধ ভাঙছে, ভুতনির বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভের আঁচ 26-এর বিধানসভা ভোটে পড়বে না তো, সতর্ক শাসক দল। মহাশয়ের নির্দেশে আমরাও আমাদের কথাগুলো তুলে ধরেছি, যেগুলো দরকার। আমাদের রিং বাঁধ, এরপরে আমরা রিং বাঁধ চাই না, আমাদের আরসিসি ঢালাই বা বোল্ডার বাঁধ এরকম কিছু চাই। আমাদের জনসাধারণের দাবি অনুযায়ী যাতে কাজটা হয়। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার একটা পঞ্চায়েতে একটা বিচিত্র ব্যাপার হয়েছে জানেন। আজ থেকে অনেক বছর আগে যে বাচ্চাগুলো জন্মেছিল তাদেরকে ওই পঞ্চায়েত জন্মের শংসাপত্র দিয়েছিল। তারা এখন 17-18 বছর বয়স হয়ে গেছে। তারা নতুন ভোটার হবে বলে খুব নতুন উদ্যমে নাম তুলতে গিয়ে তখন তারা দেখছে যে তাদের যে বার্থ সার্টিফিকেট, তার যেটা কাউন্টার পার্ট, মানে যেটা পঞ্চায়েতে থাকার কথা, সেগুলো সব হাওয়া, সেগুলো নেই। এবার তারা ফ্যাসাদে পড়ে গেছে। কি করবে? পঞ্চায়েত দিয়েছে সার্টিফিকেট, পঞ্চায়েতই সেই নথি দেখাতে পারছে না। তাহলে কি ওগুলো জাল? দেখুন প্রতিবেদন। কারো জন্ম শংসাপত্র এখন ডিজিটাল করতে হবে, কারো আবার SC ST সার্টিফিকেট বের করতে হবে, কেউ আবার নতুন ভোটার হবে। সকলেই ফাঁপড়ে জুতোর শুকতলা খুইয়ে ফেলেছেন। বাগজোলা পঞ্চায়েত থেকে নথি জোগাড় করতে পারছেন না। পঞ্চায়েত সাফ বলে দিয়েছে তাদের কাছে নথি নেই। যে পঞ্চায়েত থেকে জন্ম শংসাপত্র দেওয়া হয়েছিল তাদের কাছে নথি থাকবে না। নথি সব গেল কোথায়, কার কাছে? আমার 2 ছেলে বাগজোলা পঞ্চায়েত থেকে ওদের জন্ম সার্টিফিকেট নেওয়া, এখন সেই জন্ম সার্টিফিকেট নিয়ে এখন ওর নাম, বাপের নাম উল্টো পাল্টা হয়ে রয়েছে। সেটা পঞ্চায়েত করেছে। অতএব আমি পঞ্চায়েতে যাচ্ছি ওটা ঠিক করতে, পঞ্চায়েত আমার কাগজপত্র বলছে আপনাদের এই কাগজপত্র নেই। ভোটার হওয়ার লাইনে এসে গেছে বাচ্চা, ভোটার কোনো মতে করতে পারছি না। এখন যাচ্ছি পঞ্চায়েতে, পঞ্চায়েতে যেয়ে বলছে যে রেজিস্ট্রির খাতার মানে নাম নেই। পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট দিয়েছি আমরা সমস্যার জন্য, বলেছে যে রেজিস্টার খাতা হারিয়ে গিয়েছে। পঞ্চায়েত কাগজপত্র হারিয়ে ফেলেছে, এখন আমরা কি করব? আমাদের ছেলেগুলো তো আমরা ভোটার করাতে পারছি না যদি পঞ্চায়েত আমাদের সাহায্য না করে। স্কুলের সমস্যা হচ্ছে, আমরা স্টুডেন্ট, সব জায়গায় সমস্যা, আমরা কি করব? ইস্যু করা সব বার্থ সার্টিফিকেটে বাগজোলা পঞ্চায়েতের স্ট্যাম্প রয়েছে, রেজিস্ট্রেশনের তারিখ রয়েছে, সই রয়েছে। এখন পঞ্চায়েত যদি রেজিস্ট্রেশনের নথি খুঁজে না পায় তাহলে কি ধরে নিতে হবে এত মানুষ জন্মের জাল শংসাপত্র জোগাড় করেছিলেন? 1-2 ক্ষেত্রে হয়নি। বাগজোলা পঞ্চায়েতে গেলে এখন অনেককেই নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। আমরা এত সমস্যায় পড়লে হবে না তো, আমরা তো স্টুডেন্ট, আমাদের তো স্কুলে দরকার হয় অনেক কাজে জন্ম সার্টিফিকেট। আমার বন্ধুদের মধ্যে খালি 50-100 ছেলেপিলে আছে, ওই হাজারখানি লোক আছে এইরকম। আমরা চাচ্ছি যে শিগগিরই পঞ্চায়েত যেন মানে ব্যবস্থা নেয়, আমাদের জন্ম সার্টিফিকেট যেন লিগ্যাল করে দেয়। যদি রেজিস্টার খাতা হারিয়ে যায় দায় কার? পঞ্চায়েতের নয়, পঞ্চায়েত থেকেই তো হারিয়েছে। পুজোর পরই SIR শুরু হওয়ার কথা। এখন পঞ্চায়েত যদি বলে নথি নেই, বাগজোলার এই বাসিন্দাদের চাপটা একবার ভাবুন। বেনাগরিক হয়ে যাওয়ার ভয়, প্রধান পুরো বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। অভিযোগ, বাদুড়িয়া ব্লক অফিসারের কাছে গিয়েও সুরাহা হয়নি। দোষ তো পঞ্চায়েতের, এই ব্যবস্থা তো পঞ্চায়েত করতে হবে। আমরা তো বারবার পঞ্চায়েতে যাচ্ছি, কিন্তু পঞ্চায়েত আমাদের তো কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন আমরা ওই জন্য সরকারের কাছে নিবেদন করছি আমাদের সমস্যার সমাধান করা হোক। তাহলে এখন উপায়? বাগজোলা পঞ্চায়েতের উপপ্রধান আশ্বস্ত করছেন সুরাহা একটা বেরোবে, কিন্তু কিভাবে? আবর্জনার স্তূপ থেকে কি হারানো নথি খুঁজে আনবেন? বসিরহাট জেলা বিজেপির কটাক্ষের মুখে তৃণমূল পরিচালিত বাগজোলা পঞ্চায়েত। দেখুন, পশ্চিমবঙ্গে তো এখন নকলেরই রমরমা। এখানে আসল হলেই বিপদ। নকল শিক্ষক, নকল পুলিশ, নকল ডাক্তার। এই যে বাগজোলা পঞ্চায়েতের ঘটনা, এই যে মেম্বার প্রধান
এরাও ভুয়ো পদ্ধতিতে মেম্বার প্রদান হয়েছেন। গোটা রাজ্য জুড়ে তৃণমূল একটা নৈরাজ্য সৃষ্টি করেছে, যেখানে আসলের কদর কম আর নকলের কদর বেশি। এই যে সকল মানুষ সমস্যায় পড়েছেন তাদেরকে বলবো, আপনারা আন্দোলন করুন, এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। পাড়ায় সমাধান করে তৃণমূল জনসংযোগ বাড়াতে চাইছে, কিন্তু পঞ্চায়েতের গাফিলতিতে যে জনভোগান্তি, তার সমাধান কিভাবে? নিয়মিত স্কুলে না আসার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। সিলেবাস শেষ না হওয়ায় বিক্ষোভ অভিভাবকদের। রাজারহাটের আন্নাকালী গার্লস স্কুলে উত্তেজনা। স্কুলের বাংলা শিক্ষিকা মৌসুমী দাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে এক অভিভাবককে মারধরের অভিযোগ। এরপরে প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। রাজারহাট থানার সামনে অবরোধ অভিভাবকদের। বিধানসভা ভোটে কোচবিহারে উদয়নের টার্গেট ৯-০। ৯-০ ফলাফলের জন্য যা যা করার প্রয়োজন সব করা হবে, হুঙ্কার উদয়ন গুহর। বল নিয়ে বিরোধীদের পেনাল্টি বক্সে যাওয়ার বার্তা, হয় পেনাল্টি নয় গোল। দলীয় কর্মীদের উৎসাহিত করতে নিদান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। নিয়োগের দাবিতে বাঁকুড়ায় টেট উত্তীর্ণদের বিক্ষোভ। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও চাকরি প্রার্থীদের। নেপাল থেকে শিক্ষা নাও, 2022-এর টেট উত্তীর্ণদের নিয়োগ দাও, এই স্লোগান তুলে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। চাকরি স্থায়ীকরণের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি। রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কর্মরত ষষ্ঠ ও সপ্তম ফেজের আইসিটি কম্পিউটার শিক্ষকদের চিঠি। 60 বছর পর্যন্ত চাকরির দাবি। মুর্শিদাবাদে বহরমপুরে শিক্ষকরা মিলিত হয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।